২৪-এর আন্দোলনে যে কজন মানুষ নায়কোচিত এবং বীরোচিত কাজ করে সবার মাঝে আলোচিত হয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ডাক্তার অর্থী জোখরেফ। এবং এই মানুষটি যখন সরকারি এবং বেসরকারি হাসপাতালে যারা আন্দোলন করছিল, গণঅভ্যুত্থানে নানাভাবে আহত হচ্ছিল, নানা ধরনের যে স্বাস্থ্যগত সমস্যা সেগুলোতে ভুগছিল, সেই হসপিটালগুলো চিকিৎসা দিচ্ছিল না, তখন কিন্তু এই মানুষটি তার এক বান্ধবীকে নিয়ে শুরু করেন নিজের বাসার নিচে, অর্থাৎ যেখানে গাড়ি রাখা হয় সেই গ্যারেজেই একটা আমরা ছোটোখাটো হসপিটাল বলতে পারি সেটি খুলে বসছেন। এবং সরকারের নানা চাপ থাকার পরেও কিন্তু তারা দুজন সেগুলোকে তোয়াক্কা না করে যারা গণঅভ্যুত্থানে জড়িত ছিলেন সেই ছাত্র জনতা তাদের কিন্তু চিকিৎসা দিয়েছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সময়ের একটা নতুন পডকাস্ট, এবং সেই পডকাস্টে আমি গোলাম রাব্বি আছি এবং সাথে আছেন আমাদের অতিথি যাকে নিয়ে আমরা কথা বলছিলাম। অর্থী, সময়টা অনেক কঠিন ছিল এবং সেই সময়টা কিন্তু একেবারে যারা বিশেষজ্ঞ ডাক্তার বসেন বড় বড় হসপিটালে তাদের স্বাস্থ্যসেবা তারা দিতে চাইলেও বিভিন্ন অথরিটি এবং আমরা শুনেছি সরকারের চাপে তারা অনেক সময় সেবাটাও দিতে পারেননি। সেই জায়গাটায় সেই চ্যালেঞ্জটাকে উতরে কিভাবে নিজের আসলে শুরু করা? আসলে পুরো জুলাই মাস জুড়ে এত বেশি আমরা একটা অস্থির অবস্থায় বিরাজমান ছিল, আমরা অস্থির অবস্থার মধ্যে সময় কাটিয়েছি। আমরা আসলে কেউই ভালো ছিলাম না। চারদিকে এত হাহাকার, এত মৃত্যু, এত খুন, এত হত্যার চিত্র পুরো সামাজিক মাধ্যম জুড়ে। হয়তোবা এখান থেকে একটা ক্ষোভ তৈরি হয়েছিল মনে, এবং আমি লক্ষ্য করেছি ক্ষোভের জায়গা থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষরাও তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে। ছোট্ট একটি সন্তানকে নিয়ে, কেবলমাত্র 1 মাস বয়স, সেই বাচ্চাটিকে নিয়েও আমরা দেখেছি মায়েরা এসেছে, বাবারা এসেছে। তো আমি যখন প্রথমবার দেখলাম বাসার ঠিক পাশে এতগুলো ছাত্র আহত অবস্থায় রয়েছে, তারা কাতরাচ্ছে, পেশাগত দায়িত্ববোধ তো ছিলই, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও কাজ করেছে। এবং আমার মনে হয়েছে সবার মতো করে যদি আমিও দাঁড়িয়ে দেখতেই থাকি, তাকিয়ে থাকি, শুধুমাত্র দেখি, দিন শেষে কিন্তু নিজের সাথে নিজের জবাবদিহিতার একটা বিষয় থাকে, একটা অপরাধবোধ কাজ করছিল, এবং ওই ভাবনা থেকেই নিচে গিয়ে দাঁড়ানো। এবং প্রথমবার 18 জুলাই বেসরকারি ইউনিভার্সিটিগুলো প্রথম আন্দোলনে নামলো। ব্র্যাক ইউনিভার্সিটি, আইইউবি ইউনিভার্সিটি, নর্থ সাউথ, প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং আমি যেহেতু ধানমন্ডির বাসিন্দা, আমাদের ওই এলাকায় অনেকগুলো বেসরকারি ইউনিভার্সিটি, সমস্ত ছাত্ররা দেখলাম যে মিছিল করছে, স্লোগান দিচ্ছে ঠিক বাসার সামনে রাস্তাটাতে, এবং একটার পর একটা স্লোগান। প্রায় তখন দুপুর 2:30 বাজে প্রথম শুনলাম পুলিশের গুলির শব্দ, মানে এত ভয়ঙ্কর শব্দ। এবং আমরা দৌড় দিয়ে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম যে কি হচ্ছে চারদিকে, মানে গুলি শব্দ কেন, কেউ কি কিছু হলো কি না। তো পুলিশের ছোড়া টিয়ার শেলের ধোঁয়ায় পুরো চারদিকটা একদম ধোঁয়াশে হয়ে আছে, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এবং আমাদের বিল্ডিং ছাড়া অন্যান্য বিল্ডিংয়ের প্রত্যেকটা ব্যালকনি থেকে মানুষগুলো তাকিয়ে দেখছিল, ওই যে আতঙ্কের জায়গা থেকে হয়তো দেখছে। কিন্তু আমি ভালোভাবেই লক্ষ্য করতে দেখলাম যে কিছু ছাত্র আহত হয়েছে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার শিকার হয়ে, এবং তাদের প্রত্যেকে ইনজিউর্ড, শরীর থেকে রক্ত বেরিয়ে আসছে। এবং রক্তগুলো, তাদের আর্তনাদগুলো না আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। তো আমি নিচে গিয়ে দাঁড়ালাম, আমাদের বিল্ডিংয়ের অন্যান্য অনেক সদস্যরা, অনেক মেম্বাররা সেখানে দাঁড়িয়েছিল, আমার সহকর্মী একজন নারী চিকিৎসকও দাঁড়িয়েছিল। তো আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এতগুলো ছাত্র, ওদের সাথে একটু কথা বলি, একটু আমাদের গ্যারেজে ওদেরকে শেল্টার দিই, দেখি কিছু করা যায় কিনা, অন্তত প্রাথমিক চিকিৎসাটুকু তো আমরা করতেই পারি। ওই সময় তো গ্যারেজটা জাস্ট গাড়ির জন্য ব্যবহার হতো, ওইরকম তো কোনো ব্যবস্থাপনাও ছিল না। একদমই না, মানে পুরো গ্যারেজটা শুধুমাত্র অনেকগুলো গাড়ি, প্রত্যেকের গাড়ি রয়েছে, কারণ ওই সময় তো কেউ বের হচ্ছে না বাসা থেকে, সবাই বাসায় আছে, গাড়িগুলো রয়েছে। এবং আমাদের যে রিসিপশনটা, প্রথমে স্টুডেন্টগুলোকে ডেকে রিসিপশনে বসালাম। ওরা অনেক বেশি ট্রমাটাইজ ছিল, ট্রমার কারণে কাঁপছে পুরো শরীর, হয়তোবা পাশের জনকে গুলি খেতে দেখেছে, অনেকে পিপাসার্থ, অনেকের শ্বাসনালীতে টিয়ার শেল ঢুকে গিয়েছে। এবং তাদের মানে ওই যে শ্বাসনালীতে যখন টিয়ার শেলের ধোঁয়া ঢুকে যাবে তখন অনেক বেশি অ্যাজমা অ্যাটাক করে, শ্বাসকষ্ট হয়, বারবার কাশি হয়, শরীর কাঁপে। এবং অনেকেই শর্টগান ইনজিউর্ড ছিল, শরীরে ছোট ছোট পিলেট, অনেকগুলো ছোড়া গুলির ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে।
এমন অনেক স্টুডেন্টদের পেয়েছি। এবং প্রথমে যারা এসেছিল তাদেরকে আসলে আমাদের বিল্ডিংয়ে যারা ছিল ওই মুহূর্তে দাঁড়ানো, প্রত্যেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে বলেছে যে আমাদের কিন্তু সবার ঘরে ফার্স্ট এইড সামগ্রী আছে, যা যা আছে আমরা প্রত্যেকটাই তোমাদের দিচ্ছি, রুম থেকে এনে তোমরা ট্রিটমেন্ট শুরু করো। কারণ আমার ঘরেও কিন্তু এমন একটা সন্তান আছে, হয়তো বা কোনো মায়েরই সন্তান এটা, এই যে গুলিবিদ্ধ হলো, তারা তো হাসপাতালে যেতে সাহস পাচ্ছে না এবং তারা ভাবছে, তাদের মধ্যে না আসলে ট্রমা কাজ করছিল যে হাসপাতালে গেলেই যদি আমরা অ্যারেস্ট হয়ে যাই, বা হাসপাতালে যাওয়ার পথে তো পুলিশের অবস্থান রয়েছে। তার মানে দুই বান্ধবী এগিয়ে আসার পরে দেখা গেল ওই ফ্ল্যাটগুলোর যারা বাসিন্দা তারাও সহযোগিতা করা শুরু করলো। হ্যাঁ, তারা শুরু থেকে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, ট্রিটমেন্টগুলো তো তাদের রুম থেকেই তারা এনে দিয়েছে, সবার সহায়তা, মানে সবার বাসায় যে ফার্স্ট এইড বক্সগুলো থাকে সেগুলোতে যা ওষুধপত্র ছিল সব এনে দিয়েছে। এবং আমরা ওই ট্রিটমেন্ট সামগ্রীগুলো নিয়েই আমরা শুরু করলাম। প্রথম স্টুডেন্ট যারা এলো তাদেরকে আমরা বাসার সামনে যে আমাদের রিসেপশনে বসিয়ে ট্রিটমেন্ট শুরু করলাম। তো যখন ট্রিটমেন্ট শুরু করি, যারা গুলিবিদ্ধ, হাতে কিছু ছোট ছোট ছোড়া গুলির ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। ভালোভাবে চেক করতে গিয়ে দেখি টি শার্টের ভেতর থেকেও রক্ত বেরিয়ে আসছে এবং পুরো টি শার্টটা খুঁড়তে ভয়ঙ্কর চিত্র, মানে এতগুলো ছোড়া গুলি, মানে সেখান থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে এবং প্রায় 20, 30, 35, 40 এমন অসংখ্য গুলি ছোট ছোট পিলেট ঢুকে আছে। তখন আমাদের মনে হলো আসলে বসিয়ে রেখে দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব নয়, কারণ রিসেপশনে তো একটা সোফা, কয়েকটা সোফায় তো বসানো সম্ভব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গাড়িগুলোকে সুরক্ষিত রাখতে হবে, কারণ আমার ওই সহকর্মীর গাড়ি কিন্তু কেবলমাত্র এখানে নেই, বিল্ডিংয়ের প্রত্যেকটা মেম্বারের গাড়ি রয়েছে। এবং আমরা যদি একদম ফ্রন্টে গিয়ে ট্রিটমেন্ট শুরু করি, ওইখানে যদি ভিড় বেড়ে যায় তাহলে হয়তো বা অনেকের নোটিশে আসবে সেটি। এই কারণে আমরা গ্যারেজের পেছনে ড্রাইভারদের জন্য রাখা 2টো বেড ছিল, ওই বেড দুটোকে একত্রিত করে আমরা হাসপাতাল বেড বানালাম, সেখানে ওদেরকে শুয়ে ট্রিটমেন্ট শুরু করলাম। এবং একটার পর একটা স্টুডেন্ট আসা শুরু হলো এবং এক একজনের ক্ষতের পরিমাণ বা আক্রান্তের মাত্রা হচ্ছে এক এক রকম, মানে ভয়াবহতা, মানে ভয়ঙ্কর। সেই জায়গাটায় একটু আমরা যাব কিভাবে চিকিৎসা এগুলো, কিন্তু এর আগে যখন মানুষ জানাজানি হলো, কারণ তখন তো নানা ধরনের গোয়েন্দা সংস্থাও কাজ করছে, কারা আন্দোলনে অংশ নিচ্ছে, কারা তাদেরকে পেছনে সহযোগিতা করছে, এই জায়গাটা থেকে তোমাদের চাপ বা যেই ঝামেলাগুলো পোহাতে হচ্ছে সেই জায়গাটা একটু নিয়ে আসো যদি। আমরা যখন ট্রিটমেন্ট করছিলাম, প্রাথমিক অবস্থায় আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে কোনো রকম হ্যাসেল পাইনি, কারণ আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বার তো আমাদেরকে সাপোর্ট করছিল। তো আমরা গ্যারেজটা খুলে দিয়েছিলাম, খুলে দেওয়াতে অনেকেই পানিও খেতে আসছিল, যারা একটু আহত হচ্ছে তাদেরকে সাথে করে নিয়ে আরও তাদের বন্ধুরাও আসছে যে তার বন্ধুটি আহত হয়েছে। এবং যারা ট্রমাটাইজ, যারা ইনজিউর্ড, তারা তো প্রত্যেকে এসেছে, শুরু থেকে কোনো রকম হ্যাসেল হয়নি। কিন্তু যাদেরকে আমরা ট্রিটমেন্ট করছি তাদের প্রত্যেকে তো রক্তাক্ত, আহত। এবং আমি বারবারই এটা বলেছি, আবারও বলতে চাই যে কারো রক্তের গায়ে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি লেখা থাকে না। একজন ছাত্র হচ্ছে, সে ছাত্র শিবিরও হতে পারে, ছাত্র দলও হতে পারে, ছাত্রলীগও হতে পারে। ওই মুহূর্তে আমাদের কাছে মনে হয়েছে আমরা একজন মানুষের সেবা করছি, মানুষ হিসেবে মানুষের সেবা করাটা আমাদের দায়িত্ব, এটাই আমাদের পেশা। এবং মানবতা বোধ, একজন মানুষ অসুস্থ, আমি যদি তার সেবা না করি তাহলে আমি মানবিক মানুষ হলাম কিভাবে? এতটুকু মানবতা বোধ তো থাকা উচিত। সেই জায়গাটায় তাহলে আমরা অনেক জায়গায় শুনলাম এবং তোমাদেরও অনেকগুলো লেখায় বা পত্রপত্রিকা বা টেলিভিশনে এসেছে, যারা আসলে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছিল, সেই জায়গাটায় তোমরা আসলে সাহস সঞ্চার করলা কিভাবে? সাহসটা আসলে এসেছে যে আমার সামনে এতগুলো মানুষ রক্তাক্ত, এতগুলো মানুষ আহত, কিন্তু আমি যদি তাদের ট্রিটমেন্ট না করি তারা কোথায় যাবে? তারা তো কোথাও হাসপাতালগুলোতে যেতে সাহস পাচ্ছে না, বা সব হাসপাতালগুলো যে ওই মুহূর্তে তাদেরকে রিসিভ করছে বা রিসিভ করলে সব জায়গা থেকেই তো আসলে আহত আসছে, আবার বাধা বিপত্তির কারণে বেসরকারি হসপিটালগুলো ওইরকম সাহসও সঞ্চার করতে পারছে না, আবার প্রত্যেকের তো একটা লিমিটেশনও আছে। এই কারণে অনেকে যেতে পারছে না। তো তখন মনে হয়েছিল যে আমার পরিবারের কোনো সদস্য হলে আমি কি ট্রিটমেন্ট করতাম না? একইভাবে তাদেরও ট্রিটমেন্ট করাটা আমার দায়িত্ববোধ, এই জায়গা থেকে করেছি। কিন্তু পরবর্তীতে
2 দিন ট্রিটমেন্ট করার পরে একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে আমাদের উপর বিভিন্নভাবে অনেকে জানতে পেরে গিয়েছে, প্রশাসনের মাধ্যমে অনেকে জেনেছে। তো তারপরে আমাদের উপর একটা হামলা এসেছিল, মানে ওই গ্যারেজে যাতে চিকিৎসা না দেওয়া হয়। হ্যাঁ, আমরা যখন পরপর 2 দিন ট্রিটমেন্ট দিয়েছি, সেকেন্ড ডেজ রাত প্রায় 8:30 আমরা এতদিন লাস্ট 2 ডেজ তো কন্টিনিউয়াস ট্রিটমেন্ট করছিলাম, তখন গুলির শব্দটা অনেক দূর থেকে, ধাওয়া পাল্টা ধাওয়া গুলি, মানে সব কিছুর মধ্যেই তো ক্রমাগত কাজ করতে হচ্ছিল। সেকেন্ড ডে যখন গুলি হচ্ছে আমরা ফিল করছি যে গুলির শব্দ আস্তে আস্তে এগিয়ে আসছে, এবং হঠাৎ কেন গুলির শব্দ সামনে এত কাছে কেন? তো এই ভয়ের জায়গা থেকে আমরা কি করলাম, গ্যারেজটাতে তালা দিয়ে দিলাম, এবং ওই সময় আমাদের সাথে 4 জন স্টুডেন্ট ট্রিটমেন্ট পাচ্ছিল, ওদেরকে নিয়ে আমরা একটু দোতলার দিকে সিঁড়িতে উঠে যেতে শুরু করলাম, এবং গ্যারেজের লাইটগুলো বন্ধ করে দেওয়া হলো। ঠিক তার 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের গ্যারেজকে উদ্দেশ্য করে পুলিশের টিয়ার শেল ছুড়ল পুলিশ, এবং আমাদের বাসার সামনের রাস্তাটাতে ব্যাক টু ব্যাক কয়েকটা টিয়ার শেল মারা হলো। তখন প্রথম ভয় কাজ করেছে। এই 2 দিন এত ট্রিটমেন্ট করেছি 100 ঊর্ধ্ব রোগীর, 100 ঊর্ধ্ব। প্রথম তো আমরা শুধু স্টুডেন্টদের করলাম, এবং সেকেন্ডে শুধুমাত্র স্টুডেন্ট নয়, ছাত্র জনতা, বিভিন্ন পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকে ট্রিটমেন্ট করেছি। এবং ওই মুহূর্তে অসুস্থ অবস্থায় যেই মানুষটাই এসেছে আমরা কোনো কিছু না ভেবেই ট্রিটমেন্ট করেছি। তখন মনে হচ্ছিল যে আরেকটু বেটার ট্রিটমেন্ট করা উচিত। কিন্তু পরের দিন যখন প্রথম দেখলাম যে আমাদের গ্যারেজে টিয়ার শেল মারা হলো, তার মানে জেনে গিয়েছে, এবং জেনে গিয়েছে মানে তারা এটা পছন্দ করছে না যে কাজটা আমরা করছি, সার্ভ করছি, আমরা এটা পছন্দ করছে না। তখন মনে হলো যে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাদের আইডেন্টিটি কি লোকেট করে ফেলছে কিনা, বা কি হবে, একটু ভয় কাজ করছিল। তার 1 থেকে 2 ঘন্টা পরে কিছু মানুষ, অচেনা অপরিচিত, একদম নর্মাল সিভিল ড্রেস পরা, এসে খোঁজ খবর নিয়েছে যে বিল্ডিংয়ের যে নারী চিকিৎসক 2 জন চিকিৎসা সেবা দিচ্ছে তারা কারা, তারা কি বিল্ডিংয়েই থাকে, ভাড়া থাকে, নাকি এই বিল্ডিংয়ের মালিক, নাকি ফ্ল্যাটের মালিক, কে সে, কেন দিচ্ছে, মানে আমরা যাদের আহত করছি তাদের কেন ট্রিটমেন্ট দিচ্ছে, এবং দেখবো আমরা, হ্যাঁ, কীভাবে বেরোয় আমরা দেখব। এই যে একটা বড় হুমকি, এবং ক্রমাগত এসেছে, এটা কয়েকদিন এসেছে। সেক্ষেত্রে ফ্যামিলি বা ফ্ল্যাটের যারা ছিল, মানে সিনিয়র সিটিজেনরা, তখন কি মানে তোমাদের সাহস সঞ্চার করেছে, বা কিভাবে তারা ট্রিট করলো তোমাদের তখন? মানে আমাদেরকে না সবাই সাহস দিয়েছে, এটা সবচাইতে আমাদের জন্য আনন্দের, যে তারা বলেছে যে কোনো সমস্যা নেই, আমরা পাশে আছি, আমরা আছি, কোনো সমস্যা নেই, আমরা দেখব, আচ্ছা আসুক, আমরা কথা বলবো, তোমরা তো কোনো অন্যায় কাজ করনি, কারো চিকিৎসা দেওয়াটা তো অন্যায় নয়। যদি ওই মুহূর্তে আমার কাছে প্রশাসনের কোনো ব্যক্তি আহত অবস্থায় আসতো, আমি একইভাবে চিকিৎসা দিতাম। আমার কাছে মনে হয়েছে আমি চিকিৎসক, আমার পেশাগত দায়িত্ববোধ পালন করছি, এটা আমার দায়িত্ব, মানবিক মানুষ হিসেবে একজনের পাশে দাঁড়ানোটা আমার দায়িত্ব। আমি তাদেরকে ট্রিটমেন্ট করছি, ফার্স্ট এইড দিচ্ছি, খাবার দিচ্ছি, ওর স্যালাইন দিচ্ছি, মিনারেল ওয়াটার দিচ্ছি, যা কিছু দিচ্ছি। একজন মানুষ হয়ে যদি এতটুকু না করি, তাহলে দিন শেষে তো মানুষ হলাম না আসলে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু ওই জায়গাটা আসি, যে 2 জন ছিল চিকিৎসক, আরও একজন ছিল ওই ফ্ল্যাটেরই, ওর সাথে কম্বিনেশনটা কীভাবে হলো, মানে 2 জন একসাথে কিভাবে শুরু করলা? একসাথে না, আসলে আমার আগে ও গিয়ে নিচে দাঁড়িয়েছে, ওর ফ্যামিলির অনেকেই নিচে নেমেছিল, এই কারণে ওর কাছে মনে হয়েছে যে হয়তো বা এতগুলো ছাত্র নিচে আহত হচ্ছে, কি অবস্থা, কেন গুলিবিদ্ধ করা হচ্ছে, ওই যে একটা ট্রমার জায়গা থেকে দেখার জন্য নিচে নেমেছে। এবং নিচে নামার পরে ও আসলে দেখছিল, তারপরে আমিও ওইখানে গিয়ে দাঁড়িয়েছি, তারপরে আমাদের ভাবনার জায়গা থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করেছি, এবং ডিসিশন নিয়েছি যে ট্রিটমেন্ট তো করতে পারি। সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে ওই আলোচনাটা যাব, যে যাদের চিকিৎসা দেওয়া হলো, একটা পরিপূর্ণ হসপিটালে তো নানা ধরনের ব্যবস্থাপনা থাকে, সেক্ষেত্রে বেড তৈরি করা অথবা চিকিৎসার যে সরঞ্জামগুলো ফার্স্ট এইড দেওয়ার জন্য, সেগুলো কিভাবে কালেক্ট করা, বা ওষুধপত্র কিভাবে তাদের কিভাবে আসলে চিকিৎসাটা দেওয়া হলো? প্রথমে তো বিভিন্ন ফ্ল্যাটের যারা রয়েছে সদস্য, তারা সবাই রুম থেকে নিজ নিজ সামগ্রীগুলো, ফার্স্ট এইড সামগ্রীগুলো এনে দিল, এগুলো দিয়ে আমরা শুরু করলাম। কিছুক্ষণ ট্রিটমেন্ট করার পরেই এত ফ্লো বেড়ে গেল, কারণ আশেপাশে সবাই জেনে গিয়েছে
যেখানে ট্রিটমেন্ট হচ্ছে। যারা আহত হচ্ছে তারাই আবার গিয়ে তাদের বন্ধুদের বলছে, এবং একবার আহত হয়ে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে এরা কিন্তু ফিরে যাচ্ছে না। গুলিবিদ্ধ এই ছেলেটি আমারও গিয়ে আন্দোলনে দাঁড়াচ্ছে, এবং এত বেশি ফ্লো যে আমাদের তারপরে যেটা করতে হলো যে ফার্মাসি বন্ধ ছিল, যেহেতু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, পুরো এলাকার সমস্ত দোকান বন্ধ, ফার্মাসি বন্ধ, দোকান বন্ধ, কিচ্ছু খোলা নেই। আমরা একজন ফার্মাসিওয়ালাকে খুঁজে বের করে তার দোকান খুলিয়ে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় যাবতীয় যা যা ফার্স্ট এড ট্রিটমেন্ট সামগ্রী প্রয়োজন সব কিছু আমরা নিয়ে এসেছি। সেক্ষেত্রে ওই মানুষগুলো মানে ওই সময় তো ওষুধপত্র সরাসরি অত দ্রুত সরবরাহ হতো না। এই যে 18ই জুলাই থেকে শুরু করে একেবারে লাস্ট দিন পর্যন্ত তো চিকিৎসা দেওয়া হলো, পরেও কি ওই সার্ভিসটা চলছে? না, আমরা শুধুমাত্র 18 এবং 19 জুলাই ট্রিটমেন্ট করেছি। 19 জুলাই আমাদের বাসাকে উদ্দেশ্য করে টিয়ার শেল মারা হলো, এবং তারপরে তো আমরা কিছুটা আতঙ্কিত ছিলাম, কিন্তু তারপরেও আমরা ট্রিটমেন্ট দিতাম। কিন্তু প্রোটেস্টটা আসলে ওইদিকে ছিল না, দেশে কারফিউ চলছিল, এবং তার কারফিউর কারণে খুব স্ট্রিক্ট ছিল এই জোনটা। তবে এই যে শুরু করাটা বা মানুষের পাশে থাকাটা, এই যে ড্রিমটা অথবা এই যে মানবতা বোধটা, এটা কি কেবল দেখেই নাকি আগে থেকেই নিজের মধ্যে ধারণ করা বা ইউনিভার্সিটি কলেজে বসে মানুষের পাশে থাকা? না, আমি যখন চিকিৎসা সেবা শুরু করেছি, আমাদের তো যখন পাশ করি, আমরা পাশ করার পরে আমাদের একটা ওথ নিতে হয়, টু কনসার্ন মাই লাইফ দ্য সার্ভিস অফ হিউম্যানিটি, অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। তো আমার মতো যত চিকিৎসক আছে, আমার মনে হয় পেশাগত দায়িত্ববোধ থেকে প্রত্যেকেই তার মৃত্যুর আগ পর্যন্ত অন্যের কল্যাণেই নিজের জীবনকে অতিবাহিত করতে চায়, এবং এটা তো আমার প্রফেশনাল ওথ যে আমি অন্যের সেবা করব। হয়তো বা আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি এগিয়ে এসেছি, অনেকে হয়তো ভয়ের জায়গা থেকে বা পারিপার্শ্বিক কন্ডিশন থেকে এগিয়ে আসতে পারে না, আমার ওই সাপোর্টটা ছিল, এটাও একটা বড় বিষয়। তারপরে দুইজনে যে কাজগুলো করলা, সেই ক্ষেত্রে ওদের যে চিত্রটা দেখলা, কিছু বর্ণনা করেছে যে খুবই ভয়াবহ অবস্থা, দুই একজনের চিত্রটা যদি একটু শুনি যে কীরকম মাত্রা এবং তাদের সারভাইভ এখন কিভাবে হচ্ছে। আমরা যে সমস্ত স্টুডেন্টগুলোকে পেলাম তাদের মধ্যে শর্টগান ইঞ্জুরির মাত্রাটা অনেক বেশি ছিল। ছোড়াগুলি, কারো পুরো পিঠ ভর্তি ছোড়াগুলি, কারো ছোড়াগুলি মাথায় ঢুকে গিয়েছে, কারো হাতে ঢুকে গিয়েছে, কারো পুরো বুক ভর্তি, কারো পুরো পা ভর্তি, কারো একদম হাঁটুর নিচ থেকে পাটা পুরোটা ছোট 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 পিলে ঢুকে গিয়েছে, সেখান থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে, এবং লাঠি চার্জে অনেকের শরীরের বিভিন্ন অংশ থেতলে গিয়েছে, এটাও পেয়েছে। কারো ছোট ছোট গুলিগুলো চোখের ভিতর ঢুকে গিয়েছে, সবচাইতে ভয়াবহ ছিল এটা। আমি যখন আমার শরীরের করে একটা মাসেলে একটা গুলি ঢুকে যাবে সেটা নিয়ে আমি সার্ভাইভ করতে পারবো, কিন্তু চোখ তো খুব বেশি সেন্সিটিভ, চোখের ভিতরে যখন ছোট্ট একটা গুলি ঢুকে যাবে, চোখটাকে আসলে কতটুকু বাঁচানো সম্ভব? আদৌ কি সে ছেলেটা দৃষ্টিশক্তি নিয়ে বাঁচতে পারবে? এটাও একটা বড় প্রশ্ন। এমন অনেক ছাত্রদের পেয়েছি যারা চোখের বেশ কয়েকটা ছোট ছোট পিলে ঢুকে গিয়েছে, অনেকের মাথা ফেটে গিয়েছে লাঠি চার্জে, আবার অনেকের কাঁচির টুকরো লেগে পা কেটে গিয়েছে, পায়ের গোড়ালি কেটে গিয়েছে, বিভিন্ন জায়গা কেটে গিয়েছে। ওই যে ধাওয়া পাল্টাতে অনেক ভাঙচুর হয়েছিল, তো এই কারণে কাঁচ লেগে অনেকের ফেটে গিয়েছে। বিভিন্ন ধরনের ছিল, কিন্তু ভয়াবহতার মাত্রা বেশি ছিল যাদের আসলে শরীরের ভিতর টিয়ার শেলের ধোঁয়া ঢুকে গিয়েছে, শ্বাসনালীতে ঢুকে যাওয়ার পরে তারা অনেক বেশি কাতরাচ্ছিল, অনেক সাফোকেশন হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, এবং পুরো শরীর ট্রমাটাইজ ছিল। আর সবচেয়ে মেন বিষয় কি, আমরা তো অনেক ধরনের রোগী পেয়েছি, এক একটার বহিঃপ্রকাশ এক এক রকম। মানে কোনো একজন ছেলে পুরো শরীর গুলিবিদ্ধ, সে তার জন্য কষ্ট পাচ্ছে না, কিন্তু তার পাশে যে ছেলেটা, ওর চাইতে বেশি রক্ত বেরিয়ে আসছে, এ ট্রমাটাইজড ওই ছেলেটাকে দেখে। মানে প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালভাবে ট্রমাটাইজ ছিল, কিন্তু এদের মনের শক্তি শরীরের রক্তের চাইতে অনেক ভয়াবহ রকম বেশি ছিল। এবং প্রত্যেকে আমাদের কাছে যারা এসেছে, আমরা মেন্টাল কাউন্সেলিং করেছি, যে রক্ত বেরিয়ে আসছে, শরীরের ভিতর গুলি ঢুকে গিয়েছে, আমরা বের করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি, এবং যা বের করা যাচ্ছে না সেটা থেকেই যাবে, সেটা নিয়ে তাকে সারা জীবন বাঁচতে হবে। এবং এটা তার জন্য ক্ষতির কারণ নয় যদি সেগুলো ডিপ মাসেল থেকে কোনো ভাইটাল অর্গানকে ড্যামেজ না করে। হ্যাঁ, সেক্ষেত্রে ওই সময় যাদের চিকিৎসা দেয়া হলো তারা কি পরে স্মরণ করেছে কেউ, বা তোমরা কি পরে আবার খোঁজ খবর নিয়েছো যে তাদের সর্বশেষ আপডেট বা কি অবস্থায় আছে? আমরা আসলে
বেশিরভাগ স্টুডেন্টদেরকে একদমই চিনি না, একদম আননোন, আমাদের পরিচিত না, হঠাৎ করে চলে এসেছে কোথাও একটা থেকে। আমাদের সঙ্গে আর কখনোই দেখা হবার কোনো সুযোগ নেই, কারণ নাম্বারও রাখা হয়নি। কিন্তু 36 জুলাই, আমরা যেটাকে 5 আগস্ট বলছি, তারপরে কিছু ছাত্র আমাদের বাসার দারোয়ানের কাছে এসেছিল, এসে বলেছে যে আমরা একটু দেখা করতে চাই। তো আমাদের ওই যে একটু বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আমাদের খুব স্ট্রিক্ট করে দেওয়া হয়েছিল যে বাইরে থেকে কেউ আসলে আমাদের খোঁজ করলে যেন না পাঠানো হয়। ইন্টারকমে ফোন করেছিল যে কিছু ছাত্র এসেছে, তো আমাদের বাসা থেকে যে একটু স্ট্রিক্ট রেস্ট্রিকশন ছিল, আমাদের আসলে দেখা করা হয়নি। ওই সিচুয়েশনটাও ক্রিয়েট হয় না, কে আবার ছাত্র হিসেবে এসে আবার অন্য খারাপ কিছু ঘটায় কিনা, এটা তো আর দেখতেই হয় নিরাপত্তা সেন্সে। তাহলে নিশ্চয়ই মানে এই যে মানুষের যে আবেগটা, বা এই যে একজন মানুষকে মানে জীবনদানের মতোই তো সহযোগিতা করা, কারণ তখন তার পাশে কেউ নাই। এখন কি ভাবায়, মানে নিজে যখন চিন্তা করো তখন কেমন একটা পিস ক্রিয়েট হয়? ভালো লাগে, আসলে ভয় কাজ করছিল, নিরাপত্তাহীনতায় ভুগছিলাম। তার চাইতে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করে যে এতগুলো মানুষকে তাদের সবচাইতে কষ্টের মুহূর্তটা, তাদের নির্মম অসহায়ত্বের মুহূর্ততে তাদের পাশে ছিলাম। অন্তত কিছুটা তো করতে পেরেছি। যাদের সেলাই দিতে পারিনি, যাদের আরও ভালো করে ট্রিটমেন্ট করা যেত, তাদেরকে রেফার্ড করেছি। ওই মুহূর্তে তাদের জন্য সেফ জোনে কোন পাশ দিয়ে হাসপাতালে যাবে, কিভাবে রেফার্ড হবে, এটাও জরুরি ছিল। ভালো লাগা কাজ করেছে অনেক। সেক্ষেত্রে এখন যখন সোশ্যালাইজেশনের যুগে, যখন বিভিন্ন জায়গায় কথা বলো অথবা ফ্যামিলি সহ কোনো একটা গ্যাদারিংয়ে যাও, মানুষ কিভাবে উইশ করে? সবাই পজিটিভলি উইশ করে যে অনেক ভালো একটা কাজ করেছি, এবং এতটুকু কাজ মানুষ হিসেবে প্রত্যেকের করা উচিত। আমি কেবলমাত্র চিকিৎসক হিসেবে নই, আমাদের প্রত্যেক মানুষের তখন যদি এগিয়ে আসতে পারতাম, আমরা একজন ব্যক্তি মানুষ হিসেবে আহত হচ্ছে, আহত রোগীকে বা একজন আহত মানুষকে, একজন পিপাসার্থ ব্যক্তিকে পানি দেওয়াটা, এটাও তো আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটুকু করেছি, এখন প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করে। সেই ক্ষেত্রে শুরুতে তো নিশ্চয়ই অনেকে হয়তো ফোন করে হুমকিও দিয়েছে, আবার ওই সময় হয়তো বাধাও দিয়েছে, কিন্তু এখন তো সবাই ভালো উইশই করে। সেই ক্ষেত্রে সামনের দিনে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি কোনো ড্রিম আছে, যে একটা তো নতুন বাংলাদেশ আমরা পেলাম, বা রিফর্মড একটা জায়গা পেলাম, সেই জায়গাটা নিশ্চয়ই স্বাস্থ্যখাত নিয়েও তো অনেক কিছু করার এখন ভাবনা তৈরি হয়েছে? একদমই। আমি একজন চিকিৎসক হিসেবে চাই, আমার প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্য সমান এবং একটি স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে আমরা আসলে এখনও দেখি আমাদের দেশের অনেক দরিদ্র বা মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষেরা চিকিৎসা সেবা পেতে গিয়ে নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে, প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। আমি চাই দেশের প্রত্যেকটি নাগরিককে যেন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়, এবং এটি প্রদান করা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। আমি একটু দুঃখের সাথেই বলতে চাই যে আমাদের দেশের স্বাস্থ্য খাতের যে বরাদ্দ রয়েছে, ওই বরাদ্দের পরিমাণ এখনও জিডিপির মাত্র 1%। তবে তারপরেও তো শোনা যায় যে স্বাস্থ্য খাতে যা বরাদ্দ সেটি সঠিকভাবে ব্যয় না করে আবার ফেরত যায়। একদমই। এবং আমরা যদি এই বরাদ্দটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারি এবং আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে, মানে আমাদের যে বরাদ্দ সেটা জিডিপির যদি 5% করতে পারি, 5% করলে আমাদের যে সবার জন্য সমস্বাস্থ্য বা স্বাস্থ্য ব্যবস্থা ইকুয়াল, এই জিনিসটাকে আমরা হয়তো বা খুব সামনে সমানভাবে আমরা অর্জন করতে পারবো। এবং আমি তো একজন তরুণ চিকিৎসক, আমি চাই যে আমাদের দেশের স্বাস্থ্য খাতের যারা নীতি নির্ধারক রয়েছে, তারা যদি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যে এই অপূর্ণ স্বপ্নগুলো, সেগুলোকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে চায়, সেক্ষেত্রে আমার মনে হয় এই যে এই বিষয়গুলোকে সামনে এনে কাজ করাটা খুব জরুরি। অবশ্যই এই কাজটা তো তোমার একেবারেই নতুন না, কারণ তুমি এর আগে যেই পরিচয়টা এখনো দেওয়া হয় না, সেটি হচ্ছে যে স্বাস্থ্যখাত নিয়ে অনেক দিন ধরে কথা বলো এবং অনেক সময় অ্যাঙ্করিং করো। যদি এখন আবার হচ্ছে একটা বড় কাজ করে, বরং তুমি আসলে গেস্টের জায়গায় বসে আছো এবং অনেক জায়গায় এখন ডাকও পাচ্ছ, এই জায়গাটা কেমন এনজয় করতেছো? ভালো লাগে। আমি তো দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করি, আমি হেলথ কমিউনিকেটরও বলা যায়। আমি চাই যে ঢাকায় বসে আমরা যে অনুষ্ঠানটি করছি বা যে অনুষ্ঠানের মাধ্যমে আমি তথ্যগুলো দিচ্ছি, বাংলাদেশের সবচাইতে বড় মধ্যবিত্ত বা যে কোনো ধরনের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে আমরা যখন চেম্বারে যাই, 1-2 মিনিটের বেশি কিন্তু একজন চিকিৎসকের কাছে সময় পাই না।
হ্যাঁ, আমাদের সবচাইতে বড় কমপ্লেন এটা যে আমাদের চেম্বারে চিকিৎসকরা আমাদের সময় দিচ্ছে না। কিন্তু একটা ডিজিজ নিয়ে যে তথ্যগুলো আমি জানতে চাই, আমি চেষ্টা করি যে আমার এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় বসে একজন ব্যক্তি যে তথ্যটি পাবে, ওই যে নোয়াখালী বা একদম উত্তরবঙ্গের শেষ প্রান্ত তেঁতুলিয়া কিংবা একদম আমরা যেই বঙ্গেই সে থাকুক না কেন, সেজন্য একইভাবে ওই তথ্যগুলো সার্ভ করতে সচেতন হতে পারে। সেক্ষেত্রে সবশেষ যে আলোচনাটা আমরা নিয়ে আসতে চাই সেটি হচ্ছে অনেক কিছুই তো করা হলো এবং সবশেষ একটা বাংলাদেশের উল্লেখযোগ্য একটা অভ্যুত্থানে নিজের সরাসরি জড়ানো হলো। সরকারের পক্ষ থেকে অথবা এখন যারা নীতি নির্ধারক স্বাস্থ্যের, তারা কি কেউ যোগাযোগ করেছে বা কোনো একটা সাধুবাদ জানিয়েছে যে আসলে তোমরা এই কাজটা করেছো বা এই কাজটা করে আমাদের বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো যে আমরা এই বাধা বিপত্তি বা এরকম যেন না ঘটে বা তোমরা করতে পেরেছো, তোমাদের স্যালুট, এরকম কিছু? এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি, কিন্তু আমি চাই না আসলে যোগাযোগ করা হোক, কারণ কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর প্রাপ্তিটা আসলে মানবিকতা নয়। আমি চাই আমি মানবিকতার স্বার্থে কাজ করি। কিন্তু আমি এই প্রশ্নটা আসলে যেই কারণে করা, তুমি হয়তো অনেক বেশি ভালো মানসিকতার পরিচয় দিচ্ছ যেই কারণে এটা প্রত্যাশা করছো না, কিন্তু তোমার কাছেও নিশ্চয়ই মনে হয় না যে স্বাস্থ্য খাত বা যেই খাতগুলো আজকে আমাদের দেশে অবহেলিত, মূলত এরকম সুন্দরবনের মানুষগুলো ওখানে বসে নাই বিধায় এই অবস্থা? অবশ্যই আমি চাই স্বাস্থ্য খাতে যারা নীতি নির্ধারক তারা যেন আরেকটু প্রপার স্টাবলিশড হয়। অনেকে ভালো রয়েছে, কিন্তু তারা হয়তো বিভিন্ন কারণে এই জায়গাটিতে প্রপারলি কাজ করতে পারছে না বা সিদ্ধান্তগুলো ইউটিলাইজ করতে পারছে না। আমি তো প্রত্যেকটা মানুষ যারা রয়েছে, চিকিৎসক যারা রয়েছে, নীতি নির্ধারক যারা রয়েছে, কেউ কারো চাইতে কম না, প্রত্যেকেই এগিয়ে রয়েছে। হয়তো ওই প্ল্যানগুলো করতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার তারাও হচ্ছে। এই প্রতিবন্ধকতাগুলো কেটে যাক, যেমন প্রত্যন্ত অঞ্চলের ব্যক্তির প্রতিবন্ধকতা সেটাও কেটে যাক, আমাদের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের যে ডিসিশন মেকিংয়ে যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো কেটে যাক। অনেক ধন্যবাদ আমাদের এই জায়গাটা আসলে সময় দেওয়ার জন্য। আর তোমাকে আসলেই অনুষ্ঠানের পুরো আয়োজনটা ঘিরে আমরা সময়ের পডকাস্ট থেকে কৃতজ্ঞতা জানাতে চাই যে ওই সময় দুই বান্ধবী মিলে বাসার গ্যারেজটাকে স্বাস্থ্যসেবার জন্য একটা ক্লিনিকের মতো বানিয়ে ফেলতে পেরেছ। আসলে সত্যিকার অর্থে তোমরা দেশ একেবারে নতুনভাবে যেভাবে তৈরি হয়েছে সেই তরুণদের মতো একটা নতুন উজ্জীবিত এবং সাহসী একটা পদক্ষেপ নিতে পেরেছিল। অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের পডকাস্টে। সামনে হয়তো অন্য কোনো তরুণ নিয়ে বা সমাজে যারা আলোচিত এবং সমাজকে যারা বা দেশকে যারা এগিয়ে নেওয়ার জন্য কাজ করে তাদের নিয়ে কথা হবে, গল্প হবে। এবং আজকের যে গল্পটা ছিল সেটা হচ্ছে অর্থী যেমন তরুণ প্রজন্মের একটা বড় প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য খাতের নানা যে বাধা বিপত্তি এবং পুরো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রের কাঠামোকে সব প্রশ্নকে উতরে ফেলে নিজে এবং নিজের বান্ধবীকে নিয়ে বড় একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন। আমরা যারা এখন এই দেশটাকে নিয়ে ভাবি, দেশটাকে নিয়ে চিন্তা করি বা দেশের প্রত্যেকটা নাগরিক এভাবে যদি সুন্দর চিন্তা করি, তাহলেই হয়তো নতুন বাংলাদেশ আসলে সত্যিকার অর্থে এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।